যারা এখনও প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই আগে প্রথম পার্টটা দেখে এসো, তাহলে পুরো গল্পটা আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রথম পার্টের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আর কমেন্টে পিন করে রাখা আছে, তারপর এই পার্টটা দেখে নিও। গোম তখন আমাদেরকে বলে, আমি তার রাগ ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু আমার কাছে তাকে বলার মতো তেমন কোনো কারণ নেই। যতদিন না শক্ত কারণ খুঁজে পাচ্ছি ততদিন আমি তার থেকে দূরেই থাকব। কিন্তু আমি যতই চেষ্টাই করি না কেন, কোনো না কোনোভাবে আমাদের দেখা হয়েই যায়। এরপর হঠাৎ মুভির ছোটবেলার বন্ধু জংহু আসে তার সাথে দেখা করতে। গোম তখন লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা দেখছিল। জংহু মুভি ছোটবেলা থেকে তার বড় বোন বলতো, ছোটবেলায় জংহু সবসময় অসুস্থ থাকতো। তখন মুভি তাকে দেখে বলে, তুই আমার থেকে এত লম্বা কি করে হয়ে গেলি। এদিকে আমরা দেখতে পাই গোম শুধু এটাই ভাবতে থাকে যে ওই ছেলেটা মুভির কে হতে পারে, সে তাকে এমনভাবে জড়িয়ে কেন ধরলো। তখন সে তার ভাইকে বলে, চলো এই বাড়ি থেকে আমরা চলে যাব। তার ভাই বলে, পাগলামি বন্ধ করে সিজনকে কল করতে, কারণ রাতে বাড়িতে পার্টি আছে। তখন জিন্নু সেখানে এসে গোমকে বলে, ছোটবেলায় আমি এই বাড়িতেই থাকতাম, আমি আর আমার মুভি আমরা একসাথে স্কুলে যেতাম। গোম বলে, তুমি তাকে আমার মুভি কেন বললে? জিংহু বলে, আমি ছোট থেকেই তাকে আমার মুভি বলে ডাকি। তখন গোমের থেকে সে একটি বক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা সেই বাড়ির স্টোর রুমে রেখেছিল। তখন গোম তাকে ইচ্ছা করেই অনেক ঘুরায়, আর সে বলে যে বক্সটি সে পায়নি। এদিকে আমরা দেখি সিজন একটি থিয়েটারে মুভি দেখতে এসেছে। আসলে তার প্রাক্তন ভালোবাসার জুয়া মুভির গল্প লিখত। তার যেসব গল্পকে কেন্দ্র করে মুভি বানানো হতো সেসব মুভি সিজন দেখতে যেত। আর তখনই অনেক দিন পরে আবারও তাদের দুজনের দেখা হয়ে যায়। জুয়া তার ক্যারিয়ারের অনেকটা এগিয়ে গিয়েছিল, সে মুভিদের স্ক্রিপ্ট রাইটিং করত, কিন্তু সিজন তার মিউজিক ক্যারিয়ার নিয়ে কিছুতেই এগিয়ে যেতে পারছিল না। তারা তখন দুজন কথা বলতে বসে। তখন তাদের মধ্যে সব ঠিক হওয়া তো দূরের কথা, তাদের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। জুয়া তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। সেজন্য সিজন ঠিক করে যে মুভ অন করে তার ক্যারিয়ারে ফোকাস করবে। রাতে সিজন আর তাদের সেই আঙ্কেল পার্টি করতে আসে। গোম সিজনকে শুধু মুভির ব্যাপারেই বলতে থাকে, আর সিজন গোমের কথা শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে যায়। এরপর সিজন তাকে বলে, তুই এখনও বাচ্চাই রয়ে গেলি, হয় তার থেকে ক্ষমা চেয়ে তোদের রিলেশন ঠিক করে নে, না হয় তাকে ভুলে যা, কিছু তো কর। এমনিতেও কিছু না বলেই তুই গায়েব হয়ে গিয়েছিলি, একা তো সে হয়ে গিয়েছিল, এটা অনেক কষ্টের, যেটা আমি বুঝতে পারি। সিজন বলে, এখন তো সব কিছু ঠিক হয়েছে, ভাইও সুস্থ আছে, তুই তাকে গিয়ে সব কিছু বুঝিয়ে বলিস না কেন? গোম বলে যে আমার সাহস হয়ে ওঠে না। এরপর দেখে মুভি তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে তার কাছে রোমান্টিক স্টোরিটা অনেক বেশি ভালো লেগেছে, এই জন্য সে এটা নিয়েই একটি মুভি বানাবে। এরপর দেখি জুয়া আর মুভি একটি বাড়ি গিয়ে ড্রিঙ্কস করছিল। তারা কেউ কাউকে চিনত না। মাতাল হয়ে তারা দুজন দুজনের লাভ স্টোরি শেয়ার করে দেয় এবং দুজন দুজনকে মিথ্যা পরিচয় বলে এবং সে যার মতো চলে যায়। পরদিন জুয়া দেখে যাকে সে গতকাল রাতে তার লাভ স্টোরি বলেছিল, সেই হলো এখানকার ডিরেক্টর। এই জন্য সে তাকে তার রোমান্টিক স্টোরিটা দিতে চায় না। মুভি বলে, এটা তোমার রিয়েল লাইফের স্টোরি, এজন্য তুমি এটা দিতে চাচ্ছ না, কিন্তু আজকাল সবাই তাদের নিজের জীবনের উপর মুভি বানাচ্ছে, আর এজন্য জুয়া তাকে গল্পটি দিতে রাজি হয়। পরদিন অফিসের জন্য বের হলে তাদের দুজনের সাথে দেখা হয়ে যায়। অফিসে এসে মুভি দেখে তার ইন্টারভিউ নিতে গোম সেখানে এসেছে। ইন্টারভিউ নেওয়ার পর গোম তাকে সব কিছুর জন্য সরি বলে। মুভি বলে, একটা সরি বললে সব কিছু ঠিক হয়ে যাবে না,
তখন গোম তাকে বলে, তাহলে আমার সাথে মুভি দেখতে চলো, আমি ভালোভাবে ক্ষমা চাইতে চাই। কিন্তু মুভি রাজি না হয়ে চলে যায়। রাতে মুভি বাড়ি ফিরলে গোম প্রজেক্টরে মুভি অন করে, কারণ সে জানতো মুভি অবশ্যই তার সাথে ফিল্ম দেখবে। তখন আমরা দেখি মুভি সত্যিই ছাদে গিয়ে একসাথে তারা মুভি দেখছে। তারা দুজন দুজনকে আবারও ভালোবাসতে শুরু করছিল। এরপর একটি বড় ম্যাগাজিন কোম্পানি থেকে গোমের জব অফার আসে। সে অনেক ভালো মুভির রিভিউ লিখতে পারত এবং এতদিনে সে অনেকটা ফেমাস হয়ে গিয়েছিল। তারা তাকে অনেক টাকার স্যালারির বিনিময়ে তাদের ম্যাগাজিনের মেন টিকিট হতে বলে। তারা বলে সে এই কাজ করলে অনেক বেশি ফেমাস হয়ে যাবে। গোম বলে, আমি যে কাজ করছি সেটা আমার জন্য যথেষ্ট, তবে আমি ভেবে চিনতে পরে উত্তর দেব। এরপর আমরা সিজনকে দেখি। সে তার পরিবারের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিল। সে সব কিছু বাদ দিয়ে অনেক বছর যাবৎ হলো মিউজিক নিয়ে কাজ করছে, কিন্তু সে মিউজিক ক্যারিয়ার গড়তে পারছিল না। তার পরিবারও তার উপর বিরক্ত হয়ে গিয়েছিল। যেই পার্টিতে সে কাজ করে সেখানে এসে মন খারাপ করে কাজ করতে থাকে। দোকানদার তার মন খারাপ দেখে বলে, চল আজকে আমরা একসাথে ঘুরতে যাব। তখনই হঠাৎ সে এসে বলে যে আজকে ঘুরতে যাওয়া হবে না, কারণ আজকে নাকি তার একটি ক্লায়েন্ট আছে। এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তখন সিজন দেখতে পায় যে জোয়ান এখানে এসেছে। সে বুঝতে পারে যে এজন্যই গাড়ির মালিক এভাবে তাকে একা রেখে চলে গেল। সিজন তাকে বলে, যদি তুমি মনে করো যে আমার সাথে সব কিছু ঠিক করতে এসেছো তাহলে আমার উত্তর না হবে। জোয়ান বলে, আমি এইসবের জন্য আসিনি। আমাদের ভালোবাসার গল্প নিয়ে আমি একটি স্ক্রিপ্ট লিখেছি, যে গল্পের মুভি আমি দেখতে চাই, আর এর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। তোমার গান আমার অনেক ভালো লেগেছিল। আমি সত্যিই তোমার গান চাই। তোমার গান এই মুভিতে না দিলে মুভিটা অসম্পূর্ণ মনে হবে। কিন্তু সিজন তার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি গোম ধীরে ধীরে অনেক ফেমাস হচ্ছিল। বিভিন্ন টিভি শোয়ে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। মুভি সেখানে যায়, সেখানে গোমকে দেখতে পায়। যাওয়ার পথে মুভি রেডিওতে শুনতে পায় গোম একটি রেডিও স্টেশনে গিয়ে মিস্টার কু নামের একজন ডিরেক্টরের নতুন মুভির ব্যাপারে নেগেটিভ রিভিউ দিচ্ছে। গোমের এই কাজে ভালো টাকা ইনকামও হচ্ছিল। সিজন গোমকে বলে, জোয়ান তার মুভির জন্য আমার থেকে গান চেয়েছে, কি করব কিছুই বুঝতে পারছি না। হয়তো মিউজিককে ক্যারিয়ার হিসাবে বেছে নিয়ে আমি ভুল করছি। এরপর দিন হঠাৎ ওই ডিরেক্টর অসুস্থ হয়ে পড়ে যায়। মুভিকে গোম নেগেটিভ রিভিউ দিয়েছিল। তার এই মুভিটা ফ্লপ হয়ে গিয়েছিল, আর তাই এইসবের কিছু জন্য গোম দায়ী করা হচ্ছিল। পুরো মিডিয়া তাকে নেগেটিভলি দেখছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করছিল। একটি বারে সে ড্রিঙ্কস করতে গেলে সেখানেও তার সাথে মিসবিহেভ করা হয়। গোম এতে অনেকটা ভেঙে পড়ে। এরপর মুভি ওই ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। ডিরেক্টর জানায় সে কিছুদিন হলে ঘুমের ওষুধ নেয়নি, এজন্য অসুস্থ হয়ে পড়েছিল। তখন মুভি তার কাছ থেকে জানতে পারে যে একটি ছেলে প্রতিদিন এসে হসপিটালে বসে থাকে। মুভি গিয়ে দেখে যে এটা গোম। মুভি তাকে গিয়ে বলে, এখানে কি করছো? সে বলে, আবারও ভালো কিছু হওয়ার অপেক্ষায় রয়েছি। মনে মনে সে বলে, হয়তো সেটা তুমিই। মুভি, তুমি আমার জীবনের আলো। তখন সে মুভিকে আবার প্রপোজ করে দেয় এবং বলে সে আবারও তার সাথে এক হতে চায়। মুভি এই শুনে তার পায়ে একটি লাথি মেরে চলে যায় আর মনে মনে বলে, আমি যদি তাকে এখন হ্যাঁ বলে দেই তাহলে এটা করা বোকামি হবে। একই ভুল আমি দ্বিতীয়বার করতে পারবো না। এরপর আমরা জোয়ানকে দেখি। সে সিজনের বাড়ির সামনে এসে বসেছিল। তখন সিজন তাকে বলে সে তার সাথে কাজ করতে রাজি, অর্থাৎ তো সে তাদের মুভিতে
তার গান দিবে। জোয়ান মুভিকে এসে বলে যে তার এক্স বয়ফ্রেন্ড এই ফিল্মে গান দিতে রাজি হয়েছে। মুভি বলে যদি গান আমার পছন্দ না হয় তাহলে কি হবে? জোয়ান বলে পছন্দ না হওয়ার প্রশ্নই ওঠে না। আমি জানি সে একদিন অনেক বড় সং রাইটার হবে। এদিকে গোম মাতাল হয়ে মুভিকে কল করে, কিন্তু সে দেখে মুভি এখনও তার নাম্বারটা ব্লক লিস্টে রেখেছে। এই জন্য মুভিদের বাড়ির সামনে এসে তাকে ডেকে বাচ্চাদের মতো কান্না করে বলতে থাকে তার নাম্বারটা আনব্লক করতে। তার ভাই এইসব দেখে তাকে ঘরে নিয়ে আসে। সকালে ভাইয়ের মুখ থেকে এইসব জানতে পেরে গোম চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে নিতে দেরিতে কেন গেলে? আর আগেই যাওয়া উচিত ছিল। এরপর সিজন এসে দেখে তার রুমের দরজা খোলা। ভেতরে এসে দেখে জোয়ান এখানে বসে আছে। গোম বলে আমি তাকে এখানে নিয়ে এসেছি। সিজন জুয়াকে বলে আমি মিউজিক নিয়ে কাজ করছি, তাই বারবার তোমার আমার কাছে আসার প্রয়োজন নেই। জোয়ান বলে মুভির গল্পটা যেন ভালোভাবে গানের মাধ্যমে ফুটে ওঠে, এই জন্য আমাকে তোমার কাছে আসতে হচ্ছে। আসলে জোয়ান সিজনের সাথে আবার এক হতে চাইছিল। সিজন বলে আমি স্ক্রিপ্ট পড়ে নিয়েছি, তাই তোমার এখানে না আসলেও চলবে। যদি এরকম করতে থাকো তাহলে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করব না। তখন গোম দেখে যে এই ফিল্মের ডিরেক্টর হলো মুভি। এই জন্য সে সিজনকে বলে ওঠে তোকে এখানে কাজ করতেই হবে। সে তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। রাতে সিজন জোয়ানকে কিস করতে গেলে সে তাকে থামিয়ে দেয়। সিজন বলে তুমি তো এটাই চাইছো তাই না? জোয়ান তার কথা শুনে রেগে চলে যাচ্ছিল। তখন সিজন তাকে বলে আমার আরও সময় প্রয়োজন। তুমি হঠাৎ করেই আমার জীবন থেকে চলে গিয়েছিলে, আবার হঠাৎ করেই ফিরে এসেছো, তাই তোমাকে আবারও মেনে নিতে আমার সময় লাগবে। এরপর দেখি সিজন আর মুভি বসে একসাথে পিৎজা খাচ্ছে। গোম বলে আমি ভাবতে পারিনি যে আমার বলাতে তুমি এখানে চলে আসবে। তারা দুজন একসাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করে। গোম আবারও মুভির ক্লোজ হওয়ার চেষ্টা করে এবং তারা বেশি বেশি খেয়াল রাখতে শুরু করে। মুভি মনে মনে বলে মাঝে মাঝে আমার মনে হয় তাকে আবারও আপন করে নেই, কিন্তু এটা করে কি বোকামি হবে না? এদিকে জুয়া আবারও সিজনের কাছে স্টুডিওতে তার গান শোনার জন্য তখন চলে আসে। জুয়া রেকর্ডিং রুমে ঢুকে গেলে দরজাটা সমস্যা থাকায় সেটা আর খুলছিল না। অনেকক্ষণ চেষ্টার পরেও কিছুতেই দরজাটা খোলে না। তখন তারা দেখে তাদের দুজনের ফোন বাইরে রেখে এসেছে। দুজনে তখন বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। সিজন বলে এখন গোম আসলেই আমরা এখান থেকে বের হতে পারবো, আর সে কখন আসবে সেটা ঠিক নেই। তখন সিজন তাকে বলে এই মুভি তো আমাদের গল্পকে নিয়ে, তাহলে এখানে মেয়েটি কেন ছেলেটিকে আগে প্রপোজ করছে? বাস্তবে তো ছেলেটা আগে প্রপোজ করছিল, অর্থাৎ তো সে আগে জুয়াকে প্রপোজ করছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই স্কুলে থাকাকালে একদিন সিজন জুয়াকে প্রপোজ করছিল, আর জুয়াও সাথে সাথে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সিজন বলে আমরা এতদিন বন্ধু ছিলাম, একটু ভেবেচিন্তে উত্তর দিলে ভালো হতো না? জুয়া তার কথা শুনে হাসতে থাকে। তখন জুয়া সৃজনকে বলে তোমার আগে আমি তোমাকে পছন্দ করেছিলাম, তুমি ছাড়া এই ব্যাপারটি স্কুলের সবাই জানতো, এমনকি তোমার জন্য আমি ওই স্কুলে ভর্তি হয়েছিলাম। এটা শুনে সৃজন অবাক হয়ে যায়, আর তখন গোমও সেখানে চলে আসে। এরপর তাদের বের করে দরজা ঠিক করা হয়। এরপর দিন মুভি হঠাৎ গোমকে এসে বলে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও। গম হঠাৎ এমন কথা শুনে শকড হয়ে যায়। সে তাদের পুরনো গাড়িটা নিয়ে তাকে নিয়ে লং ড্রাইভে বের হয়। সে মুভিকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে আসে, কিন্তু তাদের গাড়িটি অনেক পুরনো ছিল, এজন্য মাঝ রাস্তায় গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। তখন মুভি তাকে বলে 5 বছর আগে যখন তুমি গায়েব হয়ে গিয়েছিলে এটার কারণ কি? তোমার বড় ভাই ছিল, যখন থেকে তোমার বড় ভাইকে দেখেছি তখন থেকে এই ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গোম বলে তার এই কথার উত্তর দেয় না।
মুভি বলে, আমি প্রচুর ঘৃণা করি যখন কেউ আমাকে না বলে চলে যায়, কিন্তু এরপরেও আমার মনে হয় আমি তোমাকে আবারও পছন্দ করতে শুরু করেছি। তখন মুভি তাকে আই লাভ ইউ বলে, গোম তাকে কিস করে বসে এবং তাদের মধ্যে সব কিছু আবারও ঠিক হয়ে যায়। এরপর আমরা জিনহুকে দেখি। ডক্টর তাকে জানায় তার শরীর অবস্থা খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি তার চিকিৎসা করা উচিত। জিনহু এইসব ব্যাপারে গোমকে কিছুই বলে না, আর ওইদিকে গোম মুভির সাথে অনেক বেশি সময় কাটাচ্ছিল। এরপর দেখি সিজনের গান মুভির পছন্দ হয়েছে, সেখানে জুয়াও ছিল। যাওয়ার পথে জুয়া সিজনকে বলে সে তার সাথে লাঞ্চ করতে চায়। এরপর তারা দুজন খাবার খেতে একটি রেস্টুরেন্টে আসে। জুয়া নুডলস অর্ডার করলে সিজন বলে, আগে সব সময় রাইস বল অর্ডার করতো, আমি ভেবেছিলাম তোমার নুডলস পছন্দ ছিল না। জুয়া বলে, আমি সব সময় নুডলস পছন্দ করতাম না, কিন্তু গরম খাবার খেতে আমার সময় লাগতো, তুমি আমার আগে খাবার শেষ করে নিতে, তাই তোমার সাথে খাবার খেতে আসলে আমি সব সময় রাইস বল খেতাম। সিজন বলে, কেন? তুমি আমাকে বললে, আমি কি তোমার জন্য অপেক্ষা করতাম না? জুয়া বলে, আমি তোমাকে অপেক্ষা করাতে চাইনি। সিজন বলে, এরকম আর কি আছে যা তুমি আমার সাথে অ্যাডজাস্ট করেছিলে? জুয়া বলে, সায়েন্স ফিকশন মুভি আমরা একদমই পছন্দ ছিল না, কিন্তু তোমার পছন্দ ছিল, আর আমি সব সময় তোমার সাথে সায়েন্স ফিকশন মুভি দেখতাম। এছাড়া ফুটবল ব্রেকআপের পর আমি একটাও ম্যাচ দেখিনি, আমাদের অপছন্দ সম্পূর্ণ আলাদা ছিল। সিজন বলে, তুমি আমাকে বোকা ভেবেছ, তুমি তখন আমাকে কিছুই বলনি, আর এখন এমন করছো যে মনে হচ্ছে তুমি সবসময় আমার সাথে অ্যাডজাস্ট করছো। জুয়া বলে, তুমি নয়, আমি বোকা ছিলাম, যেসব আমার তোমাকে ভালোবাসার ধরন ছিল, আমার ওসব করতে ভালো লাগতো, আমি সব কিছু তোমার পছন্দ মতো করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। সিজন বলে, যদি সত্যি আমাকে এতই ভালোবাসতে তাহলে এসব ছেড়ে কেন গিয়েছিলে? জুয়া বলে, তোমার কি মনে হয় কষ্ট শুধু তোমার একাই হয়েছে? তোমাকে ছেড়ে যাওয়ার আফসোস আমারও রয়েছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এসব কথা এখন ভুলে যাও। এরপর আমরা জুনহুকে দেখতে পাই। জুনহু হঠাৎ গোমকে এসে বলে সে তার সাথে লং ড্রাইভে যেতে চায়। তারা দুই ভাই লং ড্রাইভের জন্য বের হয়। সবার সাথে জুনহুর সারাদিন অনেকটা সময় কাটায়, খাবার খায় এবং রাতে একসাথে বসে মুভি দেখে। গোম তার ভাইকে আজকে অনেক বেশি খুশি দেখতে পায়। রাতে জুনহু গোমকে বলে, চলো বিদেশের কোনো দেশে থেকে ঘুরে আসা যাক, যেখানে আমরা লং ড্রাইভে বের হব। গোম বলে, আগে তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠো, এরপর যাব। জিনহু বলে, আমি ঠিক আছি, আমি তাড়াতাড়ি টিকিট কেটে নিলাম। গোম বলে, কিছুদিন হলো তোমার আচরণ আমার অদ্ভুত লাগছে, তুমি হঠাৎ এত কিছু কেন করতে চাইছো? এমন মনে হচ্ছে তুমি যে হঠাৎই কোথাও চলে যাবে। জুনহু তখন বলে, আমার হাতে বেশি সময় নেই, আমাকে সব কিছু তাড়াতাড়ি করতে হবে। এই শুনে গোম অবাক হয়ে যায়। জিনহু বলে, মৃত্যু বলে কয়ে আসে না, তুমি এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারছো ততই ভালো। গোম তখন বলে, আমি এই সব কিছুতেই বিরক্ত, তোমাকে বাঁচিয়ে রাখতে আমার কত কিছু সহ্য করতে হয়েছে, তুমি কি এটা কি জানো? আর এখন চাইছো আমি তোমাকে মরতে সাহায্য করব? আমার এমন মনে হয় যে তুমি কখনো বেঁচে থাকতেই চাওনি। সে কান্না করে বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যেভাবে খুশি চলো, কিন্তু আমিও তোমাকে বাঁচাবো, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভাইয়ের মুখে এসব কথা শুনে জিনহু কান্না করতে থাকে। পরদিন জিনহুর শরীর হঠাৎ খারাপ হলে তাকে হসপিটালে নেওয়া হয়। তখন গোম আমাদের জুনের গল্প বলে। সে বলে, তো যখন তার বয়স 20 বছর ছিল তখন তার ওপর 9 বছরের ভাইকে দেখাশোনার দায়িত্ব পড়ে। মা বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। জিনহুর জীবনে আমি একমাত্র ছিলাম, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মাঝে মাঝে যখন সে তার চিন্তায় ডুবে থাকতো তখন কেউ তার সাথে কথা বলতে পারতো না, এই জন্য তাকে অনেক কাজ থেকে বের করে দেওয়া হয়। মানুষটা তার সাথেই যত খারাপ ব্যবহার করুক না কেন, কখনো উল্টে
তাদের গালি দেয়নি। সে কোনো জিনিসে খুব বেশি খুশি হতো না। আমি ভাবতাম তার কি অনুভূতি জিনিসটা আছে না নেই, কিন্তু স্যাড মুভি দেখে অনেক কান্না করত। তার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, শখ আহ্লাদের তার জীবনের কোনো জায়গা ছিল না। সে শুধু আমাদের সাথে সময় কাটাতে পছন্দ করত। একজন বড় ভাইয়ের দায়িত্ব সে ভালোভাবেই পালন করেছে, যেন এটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমি এটাও জানতাম না যে তার কোনো বন্ধু আছে কি না। কখনো এটাও শুনিনি যে সে কাউকে ভালোবেসেছে। সে অনেক বেশি অদ্ভুত ছিল। আমার মনে হতো সে কখনো বেঁচেই থাকতে চায়নি। আর এরপর জিনহো মারা যায়। গোম এতে একদম একা হয়ে যায়। তার জীবনে আপন বলতে আর কেউ থাকলো না। একদিন গোম তার ভাইকে একটি পার্সোনাল ডায়েরি খুঁজে পায়, যেখানে সে নিয়মিত লিখত। জুনহো সেখানে লিখেছে, আমার মনে হয়েছিল আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু যেদিন তুই ভাই বলে কান্না করেছিলি সেদিন আমার প্রথম মনে হয়েছিল যে আমার জীবনেও কোনো আশা নেই, আর সেটা হলো তুই। তোকে ভালোভাবে বড় করা এটাই ছিল আমার একমাত্র আশা। তোকে ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না। মাঝে মাঝে এই দায়িত্ব আমার উপর বোঝা মনে হতো, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। তুই আমার জীবনের শ্রেষ্ঠ কিছু খুশির মুহূর্ত দিয়েছিস, যা কখনোই ভুলবো না। তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিলি। তুই আমার বন্ধু ছিলি। মাঝে মাঝে আমি নিজেকে বুঝতে পারতাম না, কিন্তু প্রতিদিনই আমি ঘুম থেকে জেগে উঠতাম নতুন করে বাঁচার জন্য। গোম এসব পড়ে অনেক কষ্ট পায়, কিন্তু গোম সব ভুলে আবারও নর্মাল হওয়ার চেষ্টা করে। সে বলে, কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমাদের জীবন থেমে থাকে না। সবার জীবন খুব স্বাভাবিকভাবেই চলছে, শুধু এখন সবাই একটু বেশি আমাকে কেয়ার করতে শুরু করেছে। মুভি গোমকে নর্মাল করার জন্য তার সাথে বেশি বেশি সময় কাটাতে শুরু করে। সাধারণ কাপলের মতো তারা একসাথে খাবার খেত, হাঁটতে বের হতো, একজন আরেকজনের কেয়ার করত। একদিন রাতে মুভি গোমের জন্য অপেক্ষা করছিল। অনেক রাত হয়ে গেলেও গোম বাড়ি ফেরে না। সকালে মুভি বাইরে গোমের গাড়ি দেখতে পেয়ে সেখানে গিয়ে গোমকে গাড়ির মধ্যে বসে আছে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গাড়ির মধ্যেই ঘুমিয়েছিলে? কাল সকালে আমি তোমাকে গাড়ি থেকে বের হতে দেখছিলাম। গোম বলে, ভাইয়ের কথা মনে পড়ছিল। ঘরটা একদম ফাঁকা পড়ে আছে, এই জন্য ভেতরে যেতে পারছিলাম না। তবে আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি এখন থেকে ঘরেই থাকবো। মুভি বুঝতে পারে গোম এখনও নর্মাল হয়ে ওঠেনি, তার আরও সময় প্রয়োজন। মুভি তার ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। রাতে এসে দেখে গোম আজও গাড়ির মধ্যে বসে আছে, এই জন্য সে তার পাশে গিয়ে বসে। গোম বলে, ঘরে গিয়েছিলাম, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি। মুভি বলে, সকালে দুজন একসাথে ঘরে যাব। সকালে গোম বাড়িতেই ঢুকতে যাবে, তখনই মুভি তার আগে এসে বাড়ির মধ্যে ঢুকে যায়। সে তার মাল সামানা সব কিছু নিয়ে এসেছিল। গোম বলে, এইসব কি? তুমি এখানে শিফট হওয়ার কথা ভাবছো না তো? আমি এখন থেকে এখানেই থাকবো। গোম বলে, কিন্তু তুমি তো আমার একদম বাড়ির সামনেই থাকো, আর তোমার মা জানতে পারলে কি হবে? মুভি বলে, মাকে বলে এসেছি, মা কয়েকদিন অফিসেই থাকবে। এখান থেকে এটাই আমার অফিস। যাওয়ার সময় গোমকে সে বলে, যারা নুডলস বানাতো কাজ করে রাতে বাড়ি ফিরে এসে দেখি পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। গোম খুঁজে পাচ্ছিল না। তখন হঠাৎ তার সামনে চলে আসলে মুভি অনেকটা ভয় পেয়ে যায়। মুভি তখন কান্না করতে শুরু করে দেয় আর বলে, গোম তুমি একা নও, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই আজ থেকে আমরা দুজন কখনোই একা থাকবো না। আর এভাবেই তারা দুজন একসাথে থাকতে শুরু করে। এদিকে সিজন আর জুয়া একসাথে ঘুরতে যায়। দুজনে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আসে। সেখান থেকে তারা নদীর কিনারায় ঘুরতে আসে আর একসাথে দুজনে অনেকটা সময় কাটায়। তারা আবারও তাদের সম্পর্কটাকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছিল, যেন সব কিছু আবারও আগের মতো হয়ে যায়। এরপর মুভিকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে ব্যক্তি তাদের এই মুভিতে ইনভেস্ট করতে চাচ্ছিল সেই ইনভেস্টের হঠাৎ এই ফিল্মের ইনভেস্ট করতে চাইছে না। এটা জানতে পেরে মুভি অনেক চিন্তিত হয়ে যায়। পরে মন খারাপ করে বাড়িতে এসে তার মা জানতে চায় তার মুড অফ কেন।
ওই ফিল্মটা আর এখন হবে না, ইনভেস্টর মানা করে দিয়েছে। পরদিন মুভি ডিরেক্টর জং এর সাথে দেখা করতে আসে আর বলে, আমি জানতে পারলাম যে আমার মুভি বন্ধ হয়ে গেছে। বলো তো, তুমি আমার মজা করার জন্য এখানে এসেছো? মুভি বলে, সেটা নয়, আসলে আমি মুভিও বন্ধ হয়ে গেছে, আজকে সবাইকে এটা অ্যানাউন্স করতে দিয়েছি। জং তখন তাকে বলে, ইনভেস্টর না থাকায় মুভি বন্ধ করে দিবে, তুমি নতুন ইনভেস্টরকে খোঁজার চেষ্টা করো, যা করার প্রয়োজন করো, কিন্তু ফিল্ম বন্ধ করো না। জাং এর কথায় মুভি আবারও অনুপ্রাণিত হয়। এদিকে জুয়া সিজনকে এসে জানায় যে ফিল্ম বন্ধ হয়ে গিয়েছে। সিজন বলে, এটা আমার প্রথম কাজ নয় যা আবার হাতছাড়া হয়ে গেছে। জুয়া বলে, এভাবেই হেরে যেতে পারি না, আমরা প্রোডাকশন কোম্পানির সাথে কথা বলছি, কোনো না কোনো ইনভেস্টর তো পেয়ে যাব। সিজন বলে, এইসব বাদ দাও, তোমার সাথে ডেটে যাবে। জুয়া বলে, আমার কি তোমার গান শুনতে ইচ্ছা করছে? আমি কি তোমার স্টুডিও যেতে পারি? তারা বসে মিউজিক শোনে। তখন সিজন জুয়াকে বলে, আমি ঠিক করেছি, আমি মিউজিক ছেড়ে দিব, এটাই অনেক সময় দিয়েছি, এখন তো নিজেকে ট্যালেন্টেড বলতেও লজ্জা লাগে, আমি এই সবে বিরক্ত হয়ে গিয়েছি। জুয়া বলে, এমনটা করো না প্লিজ, তোমার মতো ট্যালেন্টেড মানুষের হেরে যাওয়া একদমই উচিত নয়। সিজন চিৎকার করে বলে, বন্ধ করো তোমার এই মিথ্যা প্রশংসা, তোমার এই মিথ্যা প্রশংসার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে, তুমি কেন বারবার আমাকে মিথ্যা স্বপ্ন দেখাও? জুয়া তার এইসব কথা শুনে কান্না করে চলে যায়। সিজন তখন বেরিয়ে তাকে কল করতে থাকে। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সে তাকে পেয়ে যায়। জুয়া বলে, তুমি খুবই স্বার্থপর একজন মানুষ, আজও শুধু তুমি নিজেকে নিয়ে ভাবো, তোমাকে সাপোর্ট করলে এটা তোমার কাছে মজা মনে হয়। এই 7 বছরে আমারও কম কষ্ট হয়নি। সিজন বলে, তুমি আমাকে নিয়ে আসা কেন করো? একটি ফালতু গান শুনেই তুমি এত এক্সাইটেড হয়ে যাও যে তোমার কারণে আমি চেয়েও আজ পর্যন্ত হার মানতে পারিনি। জুয়া বলে, আমার ফিলিংস নিয়ে এভাবে বলার সাহস হয় কি করে তোমার? আমি যদি তোমার ভালো চেয়ে থাকি তাহলে এখানে আমার কি দোষ আছে? সিজন বলে, আমি শুধু তোমার সাথেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের কেরিয়ার জন্য আমাকে ছেড়ে হঠাৎ চলে গিয়েছিলে, আবার হঠাৎ আমার জীবনে ফিরে এসেছো কেন? জুয়া বলে, তখন তুমি অনেকটা স্বার্থপর ছিলে, তাই চলে গিয়েছিলাম। তুমি এখনও সে জুয়াকে খুঁজছো যে তোমাকে তখন জানতো, যে তোমাকে অনেক ভালোবাসতো। সিজন তখন কান্না করে বলে, কারণ আমি এখনও সেই সময়টায় বেঁচে আছি। সে বলে, আমি তোমাকে কখনোই হারাতে চাইনি। জুয়া বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে থাকে। এদিকে গোম জানতে পারে যে মুভির ফিল্ম বন্ধ হয়ে গেছে, এজন্য সে অনেকটা চিন্তিত হয়ে যায়। মুভিকে সে নিতে আসে। মুভি বলে, তুমি এখানে কি করছো? গোম বলে, অনেক দিন আগে তুমি বলেছিলে যে তোমার সাহায্যের প্রয়োজন হলে তুমি নিজ থেকেই আমাকে বলবে, তাই তোমাকে সাহায্য করার জন্য তোমাকে তোমার আশেপাশেই তো থাকতে হবে, তাই না? গোম মুভিকে নিয়ে খোলা আকাশের নিচে আসে। এভাবে দুজন একসাথে বসে গল্প করতে ঘুমিয়ে যায়। পরদিন জুয়া মুভির কাছে এসে বলে, তুমি এভাবে কি হার মানতে পারো? তুমি তো খুব সহজেই নতুন আরেকটি প্রজেক্ট পেয়ে যাবে, কিন্তু যারা এই প্রজেক্টের সাথে জড়িত ছিল তাদের কি হবে? যে করেই হোক তোমাকে এই প্রজেক্ট আবারও শুরু করতে হবে। জুয়া বলে, আমি শুধু আমার জন্য বলছি না, একজন আছে যে তার সব কিছু প্রজেক্ট বাজি রেখেছে, সে রাস্তায় শুয়ে পড়ে, যেতে হলে তোমাকে আমার উপর দিয়ে যেতে হবে। মুভি তখন তার উপর দিয়ে পার হয়ে যায় আর বলে, আমি কিছু করার প্ল্যান করছি, আমার সাথে চলো। তারা দুজন সিজনের কাছে আসে আর মুভিকে সিজনকে বলে যে সে এই ফিল্ম আবারও শুরু করবে, যে ইনভেস্টর খুঁজছে, আর না হলে কম বাজেটেই সে মুভি বানাবে। মুভি সিজনকে বলে সে তার গান শুনছে, যেটা তার কাছে অনেক ভালো লেগেছে। যাওয়ার সময় সে তাদেরকে জিজ্ঞাসা করে মুভিতে ইনভেস্ট করার মতো টাকা তাদের কাছে আছে কি না। এই শুনে দুজন ভয় পেয়ে গেলে মুভি বলে,
আরও মজা করছিলাম। এরপর জুয়া সেখান থেকে বেরিয়ে এলে সিজন তাকে পিছু করতে থাকে আর জুয়াকে বলে, আমি সব কিছু ঠিক করতে চাই। আমরা আর কখনোই দেখা করব না, আর কোনো বাহানা চলবে না। আমরা বন্ধুও হব না, তোমার কোনো খোঁজও রাখবো না। আমরা সম্পূর্ণভাবে একে অপরের অচেনা হয়ে যাব। জুয়া তার কথা শুনে অনেক কষ্ট পায়। সে মন খারাপ করে চলে যাওয়ার সময় সিজন একটা কথা বলে যে, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। একসাথে খাবার খাওয়া, দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়া, এসব কিছুই আমি প্রচুর মিস করব। সে বলে, আমি অনেক চেষ্টা করেছি নিজেদের সম্পর্ক আবার আগের মতো করার, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আবেগ আর ভালোবাসা মলিন হয়ে গেছে। আমরা চাইলেও আর এটাকে আগের মতো করতে পারবো না। সিজন কান্না করে বলে, আমি তোমার প্রতি আবারও নির্ভরশীল হতে চাই না। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। জুয়া, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। তখন জুয়াও বুঝতে পারে যে তাদের সম্পর্কটা আর কখনোই আগের মতো সম্ভব নয়। জুয়া তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি। আমরা সারা জীবন এই স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। এই বলে জুয়া তাকে শেষবারের মতন একটা গুড বাই কিস করে এবং তারা একে অপরকে গুড বাই বলে হাসি মুখে বিদায় নেয়। আর এভাবেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। এদিকে আমরা গোমকে দেখি, সে আজও তার ভাইকে প্রচণ্ড মিস করত। কল্পনায় তার ভাই সবসময় তার পাশেই থাকতো। সে তার ভাইকে মনে করে কান্না করতে থাকতো আর বলতো, শুধুমাত্র তোমার জন্যই আমার জীবনটা এত সুন্দর হয়েছে, তাই আমি নিজে খেয়াল রাখবো। আমি ভাববো তুমি আমার মাঝেই বেঁচে আছো। তখন গোম ব্যাকগ্রাউন্ডে বলে, এগুলোই আমার জীবনের সেরা কিছু মুহূর্ত ছিল, যা আমার জীবনকে সুন্দর করে তুলেছিল। কিন্তু চাকরি তো আমাকেও করতে হবে, আর এভাবেই আমি এখানে এসে পৌঁছেছি। তখন আমরা দেখি এই সব কিছু সে একটি চাকরির ইন্টারভিউ দিতে এসে বলছিল। অর্থাৎ তো সে টিকিটের জব ছেড়ে একটি ট্রাভেল এজেন্সির চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। আর এর মধ্যেই কেটে গেছে 1.5 মুভির ফিল্ম রিলিজ হয়েছে এবং সেটা অনেক পপুলার হয়ে গিয়েছিল। আর সিজনও শেষ পর্যন্ত একজন বড় মিউজিশিয়ান হয়ে গেছে। জুয়া আর সিজন তারা দুজনের জীবনে মুভ অন করে নিয়েছিল। আর গোমো মুভির হ্যাপি একটা মোমেন্টের সাথে তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভাঙা কাজ হয়তো জোড়া লাগে না, তবে ভাঙা সম্পর্ক অনেক সময় জোড়া লাগে, আবারও অনেক সময় জোড়া লাগেও না। হাজারো চেষ্টা করার পরও আর কখনোই সম্পর্ক আগের মতো করা যায় না। তাই আপনার ভালোবাসার মানুষটিকে সর্বোচ্চ আগলে রাখুন এবং তার কেয়ার করুন, তাকে ভালোবাসুন। তো সবাই কোরিয়ান মুভি ড্রামার এক্সপ্লেন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ।